আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার্স পাঠশালায় তোমাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের যেই শেয়ার বিকৃতি আছে এই টপিকটা নিয়ে আলোচনা করব। এই শেয়ার বিকৃতির টপিকটা জব প্রিপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রায় পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। তো আমি কথা না বাড়িয়ে আমি এই ভিডিওটা শুরু করছি। তো এই ভিডিওটার প্রথমেই আমি শেয়ার বিকৃতি নিয়ে কিছু কথা বলবো। এটা কিন্তু বেসিক, এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। প্রথমে এখানে একটা চিত্রে দেখো, শেয়ার বিকৃতি আগে বুঝতে হবে তোমাকে। শেয়ার বিকৃতি জিনিসটাকে যখনই তুমি কিছু কাটতে যাবে তখনই সেখানে শেয়ার বিকৃতি, মনে রাখবা কোনো কিছু কাটতে বা ছিদ্র করতে সেখানে শেয়ার বিকৃতি আসে। ফর এক্সাম্পল, তুমি কেচি দিয়ে কাগজ কাটছো, তুমি যদি খুব ভালো করে লক্ষ্য করো, তুমি যখন কেচি দিয়ে কাগজেরটা হয়তো তুমি অত ভালো করে লক্ষ্য করতে পারবে না, কিন্তু মনে করো যে একটা মোটা পাত বা পাতলা শীট আছে, শীট মেটাল আছে, সেটাকে তুমি বড় কেচি বা শেয়ারিং যে মেশিন আছে সেটা দিয়ে কাটছো, তখন তুমি অনেকটা এরকম একটা মানে এরকম একটা জিনিস দেখতে পাবা তুমি যখন কাটবে। তো এই জায়গাটাই মূলত হলো শেয়ার বিকৃতি হচ্ছে। তো যখনই আমরা কাটি সেটা বাতাস, এই যে আমি হাঁটছি, বাতাসটাকে কেটে হাঁটছি, নদীতে যখন আমরা সাঁতার কাটি বা নদীতে কিছু চালাই তখন নদীর পানি কেটে চালাই, মানে টোটাল কথা হলো শেয়ার বিকৃতিটা আমাদের চারপাশে অনেক পরিমাণে আছে। যখন আমরা যে কোনো কিছু কাটি বা ছিদ্র করা বলো, সবকিছুর জন্য শেয়ার বিকৃতি চলে আসে। জিনিসটা বুঝতে হলে তোমাকে এই ফিগারটা বুঝতে হবে। এটা হলো একটা শীট মেটালকে আমি শেয়ারিং মেশিনে কেটেছি, তখন অগ্রভাগটা একটু বাঁকা হয়। তো এইটাকে যদি আমি খুব ক্ষুদ্র অংশ নেই, মনে করি খুবই ক্ষুদ্র একটা অংশ নিলাম, মনে করলাম এইটুকু একটা অংশ নিলাম, ছোট অংশ, তখন এটাকে যদি উলম্ব করে দাঁড়া করে তখন এরকম একটা ফিগার আসবে। এটাই হচ্ছে আমাদের বোঝার জিনিস। এইখানে কি হয়েছে আমি তোমাকে বলি। এটা হলো একটা ফিক্স জায়গা, ফিক্স আছে, ফিক্সের সাপেক্ষে এটাও এই বরাবর ছিল কিন্তু এটা নিচের দিকে চলে গেছে। অর্থাৎ এই ফিগারটা যদি দেখো, এই প্রান্তটা হচ্ছে ফিক্স করা আছে, মানে এটা স্থির আছে। আর ফোর্স দেওয়ার কারণে দেখো, আমরা কিন্তু ফোর্সটা এই বরাবর দিয়েছি, যখন আমি কেচি দিয়ে কেটেছিলাম শেয়ারিং মেশিন, উপর থেকে ফোর্স দিয়েছি, এই যে ফোর্স দিয়েছি পি। এই ফোর্স দেওয়ার কারণে এটা তো কেটে চলে গেছে, কিন্তু এইটার সাপেক্ষে এই প্রান্তটা একটু সামনে চলে গেছে, এই যে এই প্রান্তটা একটু সামনে চলে গেছে। তো এটাকে খুব ছোট করে দেখলে এরকম ফিগার তুমি দেখতে পাবে। এখানে মূলত হচ্ছেটা কি সেটা আমাদের বুঝতে হবে, বা এখান থেকে কিভাবে আমরা শেয়ার বিকৃতি জিনিসটা করতে পারি এটা আমাদের বুঝতে হবে। তো এই ফিগারটাতে কি হয়েছে, পি পরিমাণ ফোর্স প্রয়োগ করায় এক্স পরিমাণ সামনে গেছে ওয়াই দূরত্বে এক্স পরিমাণ সামনে গিয়েছে। তো শেয়ার, আমি যদি মানে টোটাল পীড়নকে অন্য একটা মেথডে ক্লাসিফিকেশন করি, তাহলে আমি দুইটা পীড়ন পাবো। প্রথম যে পীড়নটা পাবো সেটা হচ্ছে নরমাল পীড়ন। 5 প্রকার পীড়নের মানে আমি কথা বলেছিলাম, তার মধ্যে 4 প্রকারই হচ্ছে নরমাল পীড়ন, আর একটা আছে শেয়ার পীড়ন। শেয়ার পীড়নটা ভিন্ন ধরনের। কেন? প্রত্যেকটা পীড়নই যেই তলে পীড়নটা উৎপন্ন হয় সেই তলের সাথে 90 ডিগ্রিতে থাকে বা লম্ব আকারে থাকে, কিন্তু শেয়ার পীড়ন তলের সাথে সব সময় প্যারালাল থাকে বা ট্যানজেনশিয়াল ভাবে থাকে। দেখো এই এরিয়াটা, এখন আমি এটা তো 3D দেখলে তোমরা ভালো করে বুঝতে পারছো, এটা 2D। মনে করো যে এই পাটটা যেখান দিয়ে কেটে গেছে সেই তলটার উপরে কিন্তু স্ট্রেস উৎপন্ন হচ্ছে, কিন্তু সেই তলের সাথে ফোর্সটা প্যারালালি আছে। এটা যদি তোমরা একটু চিন্তা করো তাহলে বুঝতে পারবে। সবসময় মাথায় রাখবা যে শেয়ার বিকৃতির জন্য ফোর্সটা সবসময় প্যারালালি থাকে। তো এরপরে যে জিনিসটা তোমাকে বুঝতে হবে সেটা হলো যে পি ফোর্স প্রয়োগ করার কারণে এটা এক্স পরিমাণ সামনে গিয়েছে ওয়াই দূরত্বে। তো এখানে শেয়ার বিকৃতি জিনিসটা কি? শেয়ার বিকৃতি হচ্ছে এক্স বাই ওয়াই, একটু ভিন্ন ধরনের। কারণ এক্স পরিমাণ অগ্রসর হয়েছে ওয়াই এর রেসপেক্টে, জিনিসটা এরকম, মানে এক্স পরিমাণ বিকৃতি হয়েছে, পরিবর্তন হয়েছে, ওয়াইটা ছিল আগে, এক্স বাই ওয়াই। এখন এখানে যদি একটা ত্রিভুজ কল্পনা করো, তাহলে থিটা যদি এটা হয় তাহলে আমরা পাবো ট্যান থিটা, এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু পাবো ট্যান থিটা, কারণ ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখানে যে থিটাটা আছে সেটার নাম হচ্ছে শেয়ার অ্যাঙ্গেল। এই যে শেয়ার অ্যাঙ্গেল জিনিসটা আমি পেয়েছি, সেটা সূত্রটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই। এটাকে কর্তন কোণও বলা হয় বা শেয়ার অ্যাঙ্গেল বলা হয়, ঠিক আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কর্তন গুণাঙ্ক বা শেয়ার বিকৃতি গুণাঙ্ক। এটার অনেকগুলো নাম আছে, যেমন মডুলাস অফ রিজিডিটি, দৃঢ়তার গুণাঙ্ক, কর্তন গুণাঙ্ক, কর্তন বিকৃতি গুণাঙ্ক, এরকম অনেকগুলো নাম আছে। তো যে কোনো নামে তোমরা বলতে পারো। এটাকে আবার অনেকভাবে প্রকাশ করা হয়, এন, জি, এরকম অনেক কিছু দ্বারাই এটাকে লেখা হয়, ঠিক আছে। তো এই যে কর্তন গুণাঙ্ক সেটা হচ্ছে শেয়ার পীড়ন ডিভাইডেড বাই শেয়ার বিকৃতি। তাহলে আমরা কি পাই? এফ
ওয়াই এ এক্স, এটা আমরা এখান থেকে বিকৃতিটা আনলে বুঝতে পারবে। এখানে আবার এফ বাই এ এক্স বাই ওয়াই এর মানটা আমরা টেন থিটা বসাতে পারি, আবার আমরা থিটাও বসাতে পারি রেডিয়ানে। এখন থিটাটা কিভাবে হলো টেন থিটা থেকে, এটা বোঝার বিষয়। যখন এই কর্তন কোণটা খুব ছোট হয়, 10 ডিগ্রির কম হয়, তখন তুমি যদি টেন থিটার মান বের করো, আর ওই টেন থিটা মনে করো যে থিটার মানটা 9 ডিগ্রি এসেছে বা 8 ডিগ্রি এসেছে, তুমি এই 8 ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করবা আর টেন 8 ডিগ্রি বসাবা, দুইটার মানে কিন্তু সেম আসবে। তার মানে কোণটা যদি ছোট হয় তাহলে আমি সরাসরি থিটার মানটা রেডিয়ানে বসিয়ে দিতে পারবো। তো এই ছিল আমাদের বেসিক সূত্র। এখন আমরা ম্যাথে চলে যাব। তো প্রথম আমি যে অঙ্কটা করব, তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ যে একটা নির্দিষ্ট পুরুত্বের পাতের উপর ডাই ও পাঞ্চ ব্যবহার করে একটি ছিদ্র করতে হবে। পাঞ্চের সর্বোচ্চ চাপা পীড়ন সহ্য করতে পারে সেটা দিয়েছি, ইস্পাতের পাতের সর্বোচ্চ শিয়ার পীড়ন দিয়ে দিয়েছে। তো পাঞ্চ দ্বারা কত বেশি ছিদ্র করতে হবে, অর্থাৎ মনে করো যে এটা একটা প্লেট রয়েছে, তো এটার একটা থিকনেস রয়েছে, এই তো এখানে একটা পাঁচ দিয়ে একটা জায়গাটা ছিদ্র করতে হবে এরকম। তো এখানে প্রশ্নে বলেছে কত বেশের ছিদ্র করা যাবে। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই টাইপের অঙ্ক যদি আসে, তো এখানে পাঞ্চের উপরে যে ফোর্স পড়বে প্লেটের উপর একই ফোর্স পড়বে, এটা আগে তোমাকে বুঝতে হবে। এটা কে বলেছে? নিউটন বলেছে। কখন বলেছে? 1600 খ্রিস্টাব্দে বলেছে। কি বলেছিল সে? সে বলেছিল প্রত্যেক বলের সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল রয়েছে, অর্থাৎ পাঁচ প্লেটকে যে পরিমাণ বল দিবে প্লেট পাঁচকে একই পরিমাণ বল দিবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এফ পাঁচ, এফ প্লেট, অর্থাৎ প্লেটের ফোর্স আর পাঞ্চের ফোর্স সমান হবে। এখন প্লেটের ফোর্স কিভাবে পাবো? আমরা জানি যে স্ট্রেস ইনটু এরিয়া দিলে আমরা ফোর্স পেয়ে যাব। তো স্ট্রেস কত? তাহলে প্লেটের পাঞ্চের স্ট্রেস ইনটু পাঞ্চের এরিয়া, প্লেটের স্ট্রেস ইনটু প্লেটের এরিয়া। খুব সিম্পল একটা জিনিস ছিল। এরপরে বুঝতে হবে যে পাঞ্চের স্ট্রেস কত। তো পাঁচ সর্বোচ্চ কত স্ট্রেস সহ্য করতে পারে? 8500 এত কেজি পার সেন্টিমিটার স্কয়ার স্ট্রেস সহ্য করতে পারে, ইনটু এরিয়া। এখন পাঞ্চের ক্ষেত্রে এরিয়াটা কি হবে? তুমি যদি চিন্তা করো এই পাঁচটাকে ছিদ্র করবে, তো পাঞ্চের উপরে মানে নিচ থেকে ফোর্স পাচ্ছে, সে রিঅ্যাকশন ফোর্স পাচ্ছে নিচ থেকে। তো এই যে পাঁচ নিচ থেকে রিঅ্যাকশন ফোর্স পাচ্ছে, তার ব্যাসে মানে তার প্রস্থচ্ছেদের এরিয়াটাই হবে পাঞ্চের ক্ষেত্রে। তাহলে π/4 ইনটু ডি স্কয়ার, ডিটা হবে পাঞ্চের ব্যাস। তো বলেছে যে ছিদ্র কত ব্যাসের করতে পারবে, তাহলে পাঁচ যত ব্যাসের ছিদ্রটাও তত ব্যাসের হবে, সুতরাং এখানে ছিদ্রের ব্যাসটাই হবে। এবার আসো প্লেটের। প্লেটের স্ট্রেস কত দেয়া আছে? প্লেটের হচ্ছে 3500 দেয়া আছে। তো এরপরে যেটা বলেছে যে প্লেটের এরিয়া, এখন তোমাকে খুব সতর্ক থাকতে হবে, প্লেটটা ছিদ্র করতে হবে। এখন এই প্লেটটা যদি ছিদ্র করে এরকম একটা ছিদ্র হবে, এটা হচ্ছে প্লেটের থিকনেস, আর এটা হচ্ছে ডায়া, এটা আবার পাঞ্চের ডায়া, কারণ যতটুকু পাঞ্চের ডায়া থাকবে ততটুকুই তো ছিদ্র হবে। একটা জিনিস বুঝতে হবে, যখন প্লেট ছিদ্র করে ফেলবে তখন প্লেটের এরিয়া একটা হবে, যখন প্লেট ছিদ্র করবে না, পাঁচ প্লেট ছিদ্র করবে না, তখন এরিয়া আরেকটা হবে। পাঁচ যখন ছিদ্র করবে না তখন কিন্তু প্লেটটা মজবুতই থাকবে, প্লেটের কোনো ক্ষয়ক্ষতি হবে না, এবং তখন পাঞ্চের যেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটাই হবে প্লেটের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। কেন? কারণ মনে করো যে প্লেটটা তখন এই এরিয়ার মধ্যেই ফোর্সটা দিবে, যে এরিয়ার মধ্যে পাঁচটা পড়বে। কিন্তু যখন ছিদ্র করে ফেলবে প্লেট, যখন পাঁচ যখন প্লেটটাকে ছিদ্র করে ফেলবে তখন এরকম একটা ছিদ্র হবে, তখন আসবে শেয়ার ফোর্স। আমি তোমাদেরকে বলেছিলাম শেয়ার ফোর্স জিনিসটা কখন আসবে? যখন কোনো কিছু শেয়ার করে ফেলবে, ছিদ্র করে ফেলবে, তারপর আসবে শেয়ার ফোর্স। শেয়ার ফোর্সের ক্ষেত্রে কি হয়? অ্যাপ্লাইড ফোর্সের ডিরেকশন আর যে এরিয়াটা আছে সেটা প্যারালাল থাকে। তাহলে আমাদেরকে ধরতে হবে এই সিলিন্ডারটার এরিয়া, মানে ছিদ্রটা করে ফেলেছে, ছিদ্রের চারপাশের এরিয়াটা আমাদের কাউন্ট করতে হবে। এই ছিদ্রের চারপাশে এরিয়া আর হচ্ছে এই ফোর্স, তাহলে ফোর্স তো দুইটার জন্য সমান লিখেছি, তাহলে এরিয়া যেটা হবে সেটা হবে সিলিন্ডার এরিয়া। এক্ষেত্রে আমরা বসাবো পাই ডিটি। এখন পাই ডিটি কিভাবে আসলাম? সিলিন্ডারের এরিয়া সূত্রটা হচ্ছে 2πr/h, এটা হচ্ছে সিলিন্ডারের চারপাশের ক্ষেত্রফলের সূত্র। তো এখানে 2r মানে ডি, তাহলে আমরা পাই ডি লিখতে পারি।
আর হাইটটা মানে হচ্ছে থিকনেস, পুরুত্ব। তাহলে হাইটের জায়গায় আমি এইচ বসাতে পারি, টি বসাতে পারি, তো পাই ডিটি। তো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, এই টিটা কিন্তু প্রশ্নে দিয়ে দিয়েছে, তোমরা খেয়াল করো থিকনেসটা 5/8 দিয়ে দিয়েছে। তো আমি এখানে 5/8 বসালাম। তো আমরা এখানে এই ইউনিটগুলো একটু খেয়াল করি, এটা সেম ইউনিট, সমস্যা নাই। তাহলে এই ইউনিটটা যদি সেন্টিমিটার আসে, এই ডিটাও ইউনিটটা সেন্টিমিটারেই আসবে। সুতরাং এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাবো ডি ইজ ইকুয়াল টু 1.03 সেন্টিমিটার। অর্থাৎ যেই ছিদ্রটা করব সেটা সব সময় হবে 1.3 সেন্টিমিটার। এখন একটা জিনিস আমি তোমাদেরকে বলি, এটা হচ্ছে বুঝিয়ে বলেছে, যারা এখানে বুঝতে পারোনি তাদের জন্য সহজ সমাধান। যখন এরকম পাঞ্চ আর প্লেটের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যখন প্লেটটা ছিদ্র হয়ে যাবে, প্লেটটা ছিদ্র করে ফেলবে, তখন প্লেটের জন্য আমরা যেই এরিয়াটা ধরবো সেটা হচ্ছে পাই ডিটি, আর পাঞ্চের জন্য সব সময় হবে পাই/4 ডি স্কয়ার। এই জায়গাটা মনে রাখতে পারো। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমরা যে অঙ্কটা করব সেই অঙ্কটা, প্রশ্নটা দেখতে পাচ্ছ, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু জবের পরীক্ষায় এসেছে। এখানে বোঝার অনেক কিছু আছে, খুব ঠান্ডা মাথায় অঙ্কটা করতে হবে। এটা হচ্ছে আয়তকার একটি পাতের দৈর্ঘ্য দেওয়া আছে, পুরুত্ব দেওয়া আছে। আমি কিন্তু এই প্রশ্নের রেসপেক্টে ফিগার রেখেছি, ভালো করে খেয়াল করবে যে আমার কথার সাথে ফিগারগুলো মিল আছে কিনা। 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের 5 সেন্টিমিটার পুরুত্ব, উক্ত পাতের প্রান্ত থেকে, যে কোনো একটা প্রান্ত থেকে, এটা হচ্ছে 5 সেন্টিমিটার দূরে 1.5 সেন্টিমিটার ব্যাসের, এই যে 1.5 সেন্টিমিটার একটি ছিদ্র আছে। পাতের চওড়া দেওয়া আছে, এই যে পাতের চওড়া দেওয়া আছে, টানা সর্বোচ্চ মানে এটা কতটুকু স্পেস নিতে পারে এই পাতটা সেটা দেওয়া আছে। পাতটি টেনে ছেঁড়ার জন্য কি পরিমাণ বলের প্রয়োজন হবে। খুব ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন। আর এটা সলিউশনও আমি বাংলা বই যেগুলো আছে বাজারে পাওয়া যায় সেখানে দেখেছি, একই বইয়ে দেখেছি সলিউশন ভুল রয়েছে। ঠিক আছে, তো আমি যেভাবে করছি এটা একদম কারেক্ট, তোমরা এটা নিশ্চিত থাকতে পারো। প্রথমে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো এই ছিদ্রটা মানে এই প্লেটের যে কোনো জায়গায় করা থাকুক অঙ্কটা সেম হবে। এরপরে হচ্ছে আমাদের অঙ্কটা বুঝতে হবে যে আমি যদি এই যে দিক থেকে পি বল দিয়ে টেনে ছিঁড়ার চেষ্টা করি, এটা কোথায় ছিঁড়বে। আমরা যদি একটা সুতার কথা চিন্তা করি, একটা সুতা যদি আমি টেনে ছিঁড়তে চাই, এই সুতাটা কোথায় ছিঁড়বে বলতো? যেখানে ডায়ামিটার, অর্থাৎ সুতার ডায়ামিটার সবচেয়ে কম, সেখানে কিন্তু এটা ছিঁড়বে। তোমরা একটু চিন্তা করো, তাহলে বুঝতে পারবে আমার কথাটা। একটা সুতা টেনে ছিঁড়বে কোথায়? যেখানে ডায়ামিটার কম। কারণ যেখানে ডায়ামিটার কম সেখানে স্ট্রেস বেশি উৎপন্ন হবে। আমরা জানি যে স্ট্রেস ইজ ইকুয়াল টু F/A। এখন এরিয়া যেখানে কম, স্ট্রেস সেখানে বেড়ে যায়। তো যেখানে ডায়ামিটার কম সেখানেই বস্তুটা ছিঁড়বে। আমাদের খুঁজে বের করতে হবে যে সর্বনিম্ন এরিয়া কোথায়। কারণ আমরা মাত্র জানতে পারলাম যে যেখানে এরিয়া সর্বনিম্ন হবে সেখানেই কিন্তু পাতটা ছিঁড়বে। এই জায়গাটা প্রথমে তোমাকে বুঝতে হবে, না হলে অঙ্কের আগামাথা কিচ্ছু বুঝবা না। প্রথম কথা হলো এই পাথের প্রস্থচ্ছেদ বরাবর আমরা অনেক জায়গায় প্রস্থচ্ছেদ নিতে পারি। আমি চাইলে এই বরাবর প্রস্থচ্ছেদ নিতে পারি, এই বরাবর, কিন্তু আমাকে দেখতে হবে কোথায় ছিদ্র, মানে কোথায় এরিয়া সর্বনিম্ন। এখন তোমরা ভালো করে কল্পনা করো, মাঝখানে একটা ছিদ্র আছে, এরিয়া মানে আমি যদি কাটি, কোন জায়গায় এরিয়া সর্বনিম্ন হবে একটু ভালো করে যদি চিন্তা করো। আমি যদি এই মাঝখান বরাবর কাটি, তাহলে এই যেই আমি যে জিনিসটা দেখতে পাবো সেটার এরিয়া সর্বনিম্ন। এখন এটা কিভাবে বুঝলাম? তুমি এখানে কাটো, তাও কিন্তু এরিয়া পাবা সবচেয়ে বেশি, কারণ মাঝখানে তো কোনো ফাঁকা নাই। তুমি যদি একদম মাঝখান বরাবর কাটো, তাহলে মাঝখানে একটা জায়গা, সেখানে তোমার কোনো এরিয়া পাবা না, টোটাল এরিয়া থেকে এরিয়াটা বাদ যাবে। তুমি যদি একটু ভিতরে করে কাটো, অর্থাৎ মনে করো যে এই বরাবর কাটছো, তখন কিন্তু এরিয়াটা, ফাঁকাটা কমে যাবে, তখন এরিয়াটা বেশি হবে। একদম মাঝখান মানে ছিদ্রের মাঝখান বরাবর যদি তুমি কাটতে পারো, তাহলে তুমি পাবা এরিয়া সর্বনিম্ন। তখন তুমি স্ট্রেস বেশি পাবা, ওই জায়গাটা ছিঁড়বে। তো আমাকে ওই জায়গাটা কনসিডার করতে হবে। আমি যদি এই মাঝখান বরাবর অঙ্কটা করি, তাহলে যেই ফোর্সটা পাবো সেই ফোর্সটা দিয়েই কিন্তু ছিঁড়বে। আমি যদি এখান হিসাব করে করি, তাহলে এরিয়া ম্যাক্সিমাম ধরবো, ফোর্স ম্যাক্স আরো বেশি বের হয়ে যাবে, কিন্তু তার চেয়ে কম বলেই ছিঁড়ে যাবে এই মাঝখানটার কারণে। একটা এক্সাম্পল দিয়ে আরো বুঝতে পারবে। মনে করো যে এরকম একটা পাত আছে, এটার ক্ষেত্রে কি হবে? আমি যদি দুই দিক থেকে ফোর্স দিতে চাই, তাহলে ছিঁড়বে কোথায়? অবশ্যই মাঝখানে। তো মাঝখানটার এরিয়া আমাকে বের করতে হবে। ঠিক এটার উল্টাটা এখানে আছে। এখানে যেটা আছে সেটা হলো এরকম জিনিসটা অনেকটা, যে
একটা পাত, মাঝখানে ছিদ্র, তাহলে আমরা এই জায়গায় এরিয়াটা সবচেয়ে কম পাবো। আমরা দুই দিক থেকে টানলে অবশ্যই ছিড়বে মাঝখানে। তো এই মাঝখানটাকে যদি আমি কেটে একটা প্লেন, একটা তল কল্পনা করি, তাহলে এমন দেখতে পাবো। আমি এই ফিগারটা এই মাঝখানটাকে কেটে এঁকেছি। তো একটু ভালো করে খেয়াল করো, যদি তোমরা মাঝখানে জায়গাটা ফাঁকা দেখে এই জায়গাটা ফাঁকা পাবো। চিত্রে কিন্তু এটাকে একটা চতুর্ভুজ মনে হচ্ছে, তোমাদের অনেকের কাছে এটাকে উপর থেকে দেখতে একটা সার্কুলার মনে হবে। তোমার কাছে অনেকের কাছে এটা বলতে পারো যে ভাইয়া এখানে তো অর্ধ সিলিন্ডারের ক্ষেত্রফল হওয়ার কথা ছিল, পাই ডিটি ডিভাইডেড বাই 2 কেন হয়নি? ভালো করে খেয়াল করবো আবার কথাটা। আমরা একটা প্লেন বা একটা তল নিয়েছি, আমরা পুরো এই সারফেসটা নেইনি, আমরা জাস্ট একটা তল নিয়েছি। একটা তল যদি কাটি এই ফিগারটা হয়। আর এই ফিগারে তুমি কি দেখতে পাচ্ছ যে মাঝখানের ফাঁকাটা একটা চতুর্ভুজ। তো মাঝখানের ফাঁকাটাকে আমরা চতুর্ভুজই হিসাব করব। এটা কেন হিসাব করছি? আমি এরিয়া বের করার জন্য, কারণ আমাদের স্ট্রেস দিয়ে দিয়েছে, ফোর্স বের করতে বলেছে, এরিয়া লাগবে। তাহলে আমরা ফোর্স ইজ ইকুয়াল টু স্ট্রেস ইনটু এরিয়া। স্ট্রেসের মান যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে 3000 কেজি পার সেকেন্ড। এরিয়াটা বের করতে হবে। এখন এই এরিয়াটা বের করার জন্যই মূলত আমরা এত কিছু করছি, কারণ এরিয়া হবে এতটুকু এরিয়া আর এতটুকু এরিয়া। তো কতটুকু এরিয়া হবে? টোটাল এরিয়া কত? 5 ইন্টু 6 মাইনাস এই এরিয়াটুকু বাদ যাবে। এরিয়াটুকু কত? সরি, এখানে মনে হয় 5/8, না ঠিক আছে 5 সেন্টিমিটার ছিল। তো টোটাল এই পুরো বিটটার এরিয়া হচ্ছে 5 ইন্টু 6 মাইনাস 1.5, মানে এই এরিয়াটা বিয়োগ, কারণ এটা তো ফাঁকা, এখানে তো কোনো বস্তু নাই, আমরা একটা প্লেন কল্পনা করেছি, ইন্টু 6। এটাই হচ্ছে আমাদের এরিয়া। আমরা এটা এই জায়গাটা বসাতে পারি। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাবো 67500 কেজি। তো এই পরিমাণ ফোর্স দিলে এই পার্টটা ছিঁড়ে যাবে। দেখো অঙ্কটা কিন্তু খুবই সহজ, খুবই ছোট। শেয়ার ফোর্সের প্রত্যেকটা অঙ্ক খুবই ছোট, সেই জন্য এগুলো চাকরিতে বেশি আসে। তোমরা যদি একটু মনোযোগ সহকারে করো তাহলে বুঝতে পারবা যে শেয়ার ফোর্সের অঙ্কগুলো কিভাবে করা হয়। তো এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমি যে অঙ্কটা করব সেই অঙ্কটার চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্নে বলেছে যে চিত্রে কংক্রিটের ব্লক, অর্থাৎ নিচের যে ব্লকটা আছে সেটা কংক্রিট এবং কাঠের পোস্ট, উপরে যেই পোস্টটা দেখতে পাচ্ছ সেটা কাঠের পোস্ট, মাঝখানে একটা বেয়ারিং প্লেট আছে। এই যে বেয়ারিং প্লেট যেটা আছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো পি বলে সর্বোচ্চ মান বের করো যখন কাঠের সর্বোচ্চ পীড়ন কংক্রিটের সর্বোচ্চ পীড়ন, অর্থাৎ কাঠ এবং কংক্রিট কত পীড়ন সহ্য করতে পারে সেটা আমাদের দিয়ে দিয়েছে। যদিও এটা পিওর শেয়ার ফোর্সের ম্যাথ না, তারপর আমি এটা এখানে দিয়েছি কারণ এখানে বোঝার অনেক কিছু আছে। তো এখানে বেয়ারিং প্লেটটা দেওয়ার কারণে সম্পূর্ণ অঙ্কটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। কিভাবে চেঞ্জ হয়েছে সেটা আমি তোমাদের এক্সপ্লেন করছি। প্রথমে আমি যদি কংক্রিট ব্লকের জন্য চিন্তা করি, তাহলে আমরা F ইজ ইকুয়াল টু পাবো, মানে P ইজ ইকুয়াল টু পাবো স্ট্রেস ইনটু এরিয়া। স্ট্রেসটা কত কংক্রিটের জন্য? 640 PSI, মানে পাউন্ড পার ইঞ্চি স্কয়ার। এখন এরিয়াটা তাহলে ইঞ্চি স্কয়ারে দিতে হবে। এখন খুব ভালো করে খেয়াল করবে আমার কথাগুলো। ফোর্স এখান দিয়ে দিচ্ছি, এটা এই ফোর্সটা এখানে পড়ছে, এখানে এরিয়া আর এই প্লেটের জন্য এরিয়া সেম। প্লেটের মধ্যে ফোর্স পড়ছে পি পরিমাণ ফোর্স। এই প্লেট আবার পি পরিমাণ ফোর্সটা 12 ইন্টু 12 ক্ষেত্রফলের উপরে, মানে ব্লকটা সম্পূর্ণ ব্লকের উপরে দিচ্ছে। না, আমি তোমাকে বলতে চাচ্ছি যে ব্লকের উপর ফোর্স পড়ছে সম্পূর্ণটার উপর, কারণ এই বেয়ারিং প্লেটটা থাকার কারণে। যদি বেয়ারিং প্লেটটা না থাকতো তাহলে ব্লকের উপরে এই পোস্টের যেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এরিয়াতেই তোমার কি করতো? ফোর্স পড়তো। তখন আমরা স্ট্রেসের জন্য এরিয়াটা ওই এরিয়াটা ব্যবহার করতাম। কিন্তু বেয়ারিং প্লেট থাকার কারণে পোস্ট বেয়ারিং প্লেটের মধ্যে পি পরিমাণ বল দিচ্ছে, বেয়ারিং প্লেট পি পরিমাণ বল কতটুকু এরিয়া জুড়ে দিচ্ছে? সম্পূর্ণ ব্লকের এরিয়া জুড়ে, কংক্রিট ব্লকের সম্পূর্ণটা জুড়ে দিচ্ছে। সেই জন্য এখানে এরিয়াটা হবে 12 ইন্টু 12। এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে পাবা 92160 পাউন্ড। এখন যদি আমি পোস্টের ক্ষেত্রে করি, পি ইজ ইকুয়াল টু স্ট্রেস ইন্টু এরিয়া। স্ট্রেসটা কত? 1800 এরিয়া। এখন পোস্ট যেই এরিয়া জুড়ে, এরিয়া কোনটা হবে? যেই এরিয়া জুড়ে ফোর্স প্রয়োগ করছে। পোস্ট কিন্তু তার π/4 বাই ডি স্কয়ার, মানে 8 স্কয়ার, এই এরিয়া জুড়ে কিন্তু ফোর্স
এই পোস্টটা বল প্রয়োগ করছে, আর বেয়ারিং প্লেটটা থাকার কারণে এই ব্লকটা যে রিয়েকশন ফোর্স দিচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ 12x12 এরিয়া জুড়ে। এই জিনিসটাই হচ্ছে বুঝার, এটা যদি বুঝো তাহলে অঙ্কটা তোমার কাছে সহজ লাগবে। তো এটা ক্যালকুলেশন করে পাবা 90478 পাউন্ড। এখন এই দুইটার মধ্যে ছোট কোনটা? এটা ছোট, ছোটটাই হবে আনসার। কারণটা কি এটা আমি এক্সপ্লেন করছি। এখন মনে করো আমি বড়টা আনসার দিলাম, বড়টা যদি আনসার দেই তাহলে এই পরিমাণ ফোর্স যদি দেই কংক্রিট বল পোস্টের জন্য এতটুকুই সর্বোচ্চ সে সহ্য করতে পারে। এখন তুমি যদি এতটুকু দাও, সে তো সহ্য করতে পারে এতটুকু, তার আগে সে ভেঙে যাবে, তাহলে এটা আমাকে দেয়া যাবে না। কিন্তু আমি যদি এটা দেই, এ তো টিকে থাকবেই, এও টিকে থাকবে, কারণ এর সহ্য ক্ষমতা 92,160। তাকে যদি 90,000 দেই তাহলে সে অবশ্যই টিকে থাকবে। সেই জন্য আনসার হবে ছোটটা। তাছাড়া আমি তোমাদেরকে বলি ফোর্স, প্রেসার, স্ট্রেস, টর্ক, তারপরে হচ্ছে হলো পাওয়ার, এই ধরনের টার্মের জন্য সব সময় ছোটটা আনসার দিবা। আর ডায়ামিটার, থিকনেস, এই সকল আনসারের জন্য সব সময় বড়টা আনসার দিবা। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমি যে অঙ্কটা করব খুবই মজার একটা অঙ্ক। এটা একটা ফ্রেম, এটা আরেকটা ফ্রেম, এই দুইটা ফ্রেমের মাঝখানে বোল্ট দিয়ে আটকে দেওয়া হয়েছে। এই লম্বাটা হচ্ছে বোল্ট, ঠিক আছে। প্রশ্নে বলেছে যে বোল্টের সর্বোচ্চ পীড়ন দেওয়া আছে, মানে এই বোল্টটা কতটুকু পীড়ন সহ্য করতে পারে। বোল্টের সর্বনিম্ন ব্যাস বের করতে বলেছে, অর্থাৎ বোল্টটা কত ব্যাস পর্যন্ত তুমি কাজ করাতে পারবে। তো এখানে পি বলের মান দিয়ে দিয়েছে 400 কিলোনিউটন। এখানে কিন্তু বোঝার অনেক কিছু আছে। আমরা সিম্পলি স্ট্রেস এর মান দিয়ে দিয়েছে, আমাকে ব্যাস নির্ণয় করতে বলেছে। আমরা স্ট্রেস ইজ ইকুয়াল টু জানি পি ডিভাইডেড বাই এরিয়া। শেয়ার স্ট্রেসের ক্ষেত্রে সবসময় তুমি কনফিউজ হবা এরিয়া নিয়ে, কারণ এরিয়াগুলোই এখানে ঝামেলা করে। তো এরিয়াটা একটু সচেতন ভাবে করবা। স্ট্রেসের মান দিয়েছে 300 × 10⁶, কারণ মেগাপ্যাসকেল দিয়েছে। পি এর মানটা 400 × 10⁻3। এতটুকু পর্যন্ত আমরা খুব সহজে করেছি। এখন এরিয়ার ক্ষেত্রে যদি চিন্তা করো, খুব ভালো করে আমার কথাটা চিন্তা করবা, যদি এটা ফেল করে তখন কি হবে? এটা এদিকে চলে আসবে, এটা এদিকে চলে যাবে, তখন এই বোল্টটা এই বরাবর কেটে যাবে। তো এই বরাবর যদি কাটে তাহলে তুমি এরিয়া কি দেখতে পাবা? এইখানে এরিয়া দেখতে পাবা π/4 ইন্টু বোল্টের ব্যাস, এরকম এরিয়া দেখতে পাবা। এখন এই এরিয়াটা আবার এখানেও দেখতে পাবা, দুইটা এরিয়া হবে, সেই জন্য এখানে 2 দ্বারা গুণ হবে। এখানে যদি এই পার্টটা না থাকতো, মনে করে শুধু এভাবে আটকানো আছে, তখন শুধু একটা এরিয়া হতো, কিন্তু এই দুইটা পার্ট থাকার কারণে এখানে দুইটা এরিয়া হয়েছে। তো এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে পাবা d = 0.029 মিটারে পাবা। কেন পাবা? পুরো অঙ্কটা আমি এমকেএস এ করেছি। এখান থেকে পাবা 29 মিলিমিটার। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। খুব সহজ অঙ্কটা, কিন্তু বুঝতে পারলে খুবই সহজ। আশা করি এটা বুঝতে পেরেছি। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমি যে অঙ্কটা করব সেখানে প্রশ্নে দেখতে পাচ্ছ একটি পাঞ্চে সর্বোচ্চ কত স্ট্রেসে কাজ করতে পারে সেটা দিয়ে দিয়েছে। ওই পাঞ্চ দিয়ে 5 মিলিমিটার পুরুত্ব দেওয়া আছে। ইস্পাতের প্লেট ছিদ্র করতে কত ব্যাসের পাঞ্চ লাগবে, ইস্পাতের আবার সর্বোচ্চ স্ট্রেস দিয়ে দিয়েছে। তো আমি জানি যে এরকম ছিদ্র করার ক্ষেত্রে একটা পাঞ্চ ব্যবহার করতে হবে এরকম। তো এই যে পাঞ্চটা ব্যবহার করবে, এই পাঞ্চ আর প্লেটে সেম বল থাকবে, এটা আমি আগেও বলেছিলাম। তাহলে আমি লিখতে পারি এফ পাঞ্চ এফ প্লেট, এরকম একটা অঙ্ক আমি কিছুক্ষণ আগে করিয়েছি। তো পাঞ্চের ক্ষেত্রে কি হবে? স্ট্রেস ইনটু এরিয়া, এটা হবে পাঞ্চের জন্য, প্লেটের জন্য হবে ইনটু এরিয়া। তো এখানে সিম্পলি আমি আগেও এই টপিকে অঙ্ক করিয়েছি। পাঞ্চের ক্ষেত্রে হবে, পাঞ্চের স্ট্রেস দেয়া ছিল, কত দেয়া ছিল? 8500 ইনটু এরিয়া, এরিয়াটা হবে π/4 ইনটু পাঞ্চের এরিয়া d² ইজ ইকুয়াল টু প্লেটের স্ট্রেস 3000 ইনটু এরিয়া। প্লেটের ক্ষেত্রে π/dt হবে, সেটা আমি আগের একটা অঙ্কে বুঝিয়ে দিয়েছিলাম। π/d পুরুত্ব হচ্ছে 5 মিলিমিটার। এখন আমি যদি এখানে 5 দেই, ইউনিটটা কনভার্ট না করি, তাহলে d এর মানটা 5 মিলিমিটারে বের হবে। কেন বের হবে এগুলো তোমরা ইউনিটগুলো একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবে। এখান থেকে ক্যালকুলেশন করে পাবা 7.05 মিলিমিটার। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। খুব সহজ ছিল,
আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে কমেন্ট সেকশনে জানাবে। তাহলে এখন আমরা পরবর্তী টার্মে চলে যাব। এর পরের অঙ্ক পাঞ্চ করতে হবে, সবকিছুই পাঞ্চ করতে হয়। আমি বুঝি না যে এত পাঞ্চ কেন মানুষের করতে হয়, আর ম্যাথে কে বা কেন বা এত পাঞ্চ করতে হয়। যাই হোক, এত মিলিমিটার একটি ইস্পাতের পাঞ্চ দ্বারা এত বেশি ছিদ্র করতে হবে। ইস্পাতের সর্বোচ্চ পীড়ন দেয়া আছে, এতে পাঞ্চের উপর কত পীড়ন উৎপন্ন হবে, চাপা পীড়ন কত হবে সেটা বলেছে। তো এখানে প্রথমে বলেছে কত বলের প্রয়োজন হবে, যেহেতু ইস্পাতের পাতে শিয়ার পীড়ন দেয়া আছে। তো আমরা জানি যে পীড়ন ইজ ইকুয়াল টু পি বাই এরিয়া। তাহলে এখান থেকে পি ইজ ইকুয়াল টু স্ট্রেস ইন্টু এরিয়া। পাত ছিদ্র করার জন্য হবে এরিয়াটা পাই ডিটি। তাহলে স্ট্রেস হচ্ছে 3000 পাই ইন্টু ডি। ডিটা হচ্ছে কত বেশি ছিদ্র করতে হবে, 20 মিলিমিটার। তাহলে 20, এখন আমি কি মিলিমিটারে লিখবো না সেন্টিমিটারে লিখবো? অবশ্যই সেন্টিমিটার লিখবো, কারণ এই ইউনিটটা সেন্টিমিটারে আছে। তাহলে 20 মিলিমিটারের জায়গায় 2 সেন্টিমিটার হবে। থিকনেসটা কত আছে, 10 মিলিমিটার, তার মানে 1 সেন্টিমিটার হবে। তো এখান থেকে হিসাব করে আমরা পাবো যে ফোর্স 6000 পাই কেজি। এটা আমাদের প্রথম আনসার। এরপর আমাদের কি করতে হবে, আমাদেরকে পীড়ন বের করতে বলেছে। পীড়ন, কার পীড়ন বের করতে বলেছে? প্লেটের শেয়ার পীড়ন দেয়া ছিল, পাঞ্চের পীড়ন বের করতে বলেছে। তো পীড়ন ইজ ইকুয়াল টু পি। এখন প্লেটের পি আর পাঞ্চের পি কিন্তু সেম, পি ডিভাইডেড বাই এরিয়া। তাহলে পি হবে 6000 পাই, এরিয়া হবে পাঞ্চের জন্য পাই বাই 4 ইন্টু ডি, ডি স্কয়ার, মানে ছিদ্রের ব্যাস আর পাঞ্চের ব্যাস কিন্তু সেম, 2 স্কয়ার। এখান থেকে আমরা পাবো 6000 কেজি। আমাদের অঙ্কটা এখানেই শেষ। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো, খুবই ছোট একটা অঙ্ক। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এটাই শেষ অঙ্ক। এখানে যে টার্মটা বলা হয়েছে যে যদি কোনো পাঞ্চ এর সর্বোচ্চ চাপা পীড়ন প্লেটের শেয়ার পীড়নের 4 গুণ হয়, তবে দেখাও যে উক্ত পাঞ্চ দ্বারা সর্বোচ্চ পাঞ্চের ব্যাসের সমান পুরুত্বের পাত ছিদ্র করা যাবে। প্রশ্নটা 5 বার পড়বা, না হলে কিচ্ছু বুঝবা না। মিনিমাম 5 বার পড়তে হবে, পড়ার পরে তারপর প্রশ্নটা বুঝতে হবে, না হলে কিন্তু আগামাথা কিচ্ছু বুঝবা না। প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছিল, প্রথমে আগের মতো যেহেতু পাঞ্চ আর প্লেট, এফ পাঞ্চ ইজ ইকুয়াল টু এফ প্লেট, shear stress পাঞ্চ ইন্টু এরিয়া, shear stress প্লেট ইন্টু এরিয়া। তো এরপর আমি কি করতে পারি, খুব সহজ একটা অঙ্ক। তো পাঞ্চের এখানে প্রশ্ন বলে দিয়েছে যে পাঞ্চের সর্বোচ্চ চাপা পীড়ন, মানে পাঞ্চের পীড়ন প্লেটের শেয়ার পীড়নের 4 গুণ, তার মানে 4 স্ট্রেস প্লেট দিতে পারি ইন্টু এরিয়া পাই বাই 4 ইন্টু ডি স্কয়ার। এরপর আমি কি বের করতে পারি, প্লেটেরটা রয়ে গেল। এখন দেখো, আচ্ছা আমি একটু পরে করছি। পাই প্লেটের ক্ষেত্রে আমরা ছিদ্র করার ক্ষেত্রে পাই ডিটি হয়, ডি টি। এখন একটা জিনিস খেয়াল করো, এটা এটা কাটা দিতে পারি, এই 4 এই 4 কাটা দিতে পারি, পাই পাই কাটা দিতে পারি, ডি দুইটা আছে, একটা কাটা যাবে, ডি ইজ ইকুয়াল টু টি। তাহলে এখানে কি প্রমাণ হলো যে এই কন্ডিশনে আমি টি পুরুত্বের, অর্থাৎ যে পাঞ্চ আছে, পাঞ্চের ডায়া আছে, সেই ডায়ার পুরুত্ব, ওই ডায়ার সমান পুরুত্বের পাতটা ছিদ্র করতে পারবো। এটাই কিন্তু প্রমাণ হয়েছে এবং আমাদের প্রমাণটা শেষ। তো এখানেই শেয়ার পীড়ন শেষ। যে ম্যাথগুলো করিয়েছি খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কিংবা আমার সাথে যোগাযোগ করবে। ততক্ষণ পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবে, আল্লাহ হাফেজ।